আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে ৬-৭ জন যারা ছিল তারা প্রায় ৬ জন আহত। জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে গণ অধিকার পরিষদের কর্মীরা আমির হামজার গাড়ির উপরে হামলা করেছেন, অর্থাৎ কুষ্টিয়ার ৩ আসনের যে এমপি তার উপরে হামলা করার কারণেই আসলে সেখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত ঘটনাটি কি ঘটেছিল জানাবেন? আসলে দেখেন, কুষ্টিয়াতে গত পরশুদিন যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং একই সাথে খুব জঘন্য একটি ঘটনা। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময় এরকম এই যে কাটাকাটির যে রাজনীতি, এটা আমরা আসলে কখনোই প্রত্যাশা করি নাই। সেখানে দেখেন, কুষ্টিয়ার ৩ আসনের জামাত ইসলামের যিনি মাননীয় সংসদ সদস্য রয়েছেন মাওলানা আমির হামজা, তিনি একাধিক তার বক্তব্যে বলেছেন যে গণ অধিকারের 2 জন ছাড়া আর কোনো নেতা নাই। স্বাভাবিকভাবে এই কথার পরিপ্রেক্ষিতে সেখানে আমাদের যারা নেতাকর্মী রয়েছে তাদের ইগোতে লাগার কথা, তাদের ধরেন যে আঘাত লাগার কথা, এবং তার প্রতিবাদে আমাদের কুষ্টিয়া নেতাকর্মীরা একটা মানববন্ধনের আয়োজন করে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা প্রতিবাদে। তো সেই মানববন্ধন চলাকালে এমপি আমির হামজা সাহেব তার লোকজন নিয়ে ওই আপনার মানববন্ধনের ভিতর দিয়ে যাচ্ছিলেন আর কি। তিনি কোথা থেকে আসছেন না কোন দিক দিয়ে আসছেন আমরা জানি না, মানে ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে। আমার প্রশ্ন এখানে, ধরেন যে ওখানে একটা মানববন্ধন হচ্ছে, তারা পুলিশের অনুমতি নিয়ে একটা গণতান্ত্রিক কর্মসূচি পালন করছে, হ্যাঁ, আপনার তো ওই রাস্তা দিয়ে বা ওই পথ দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু ইস্যুটা আপনি তৈরি করেছেন। ওনার উচিত ছিল অন্য রাস্তা দিয়ে যাওয়া। আচ্ছা, গেলেন, ভালো কথা। তো যাওয়ার পথেই ওখানে ধরেন যে আমাদের নেতা কোনো স্লোগান দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, হ্যাঁ, তারা এই বক্তব্যকে ভালোভাবে নেয় নাই। সেখানেই তারা জামাত ইসলামের লোকজন আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। এবং সবচাইতে যেটা অ্যালার্মিং বিষয়, যে একজন আইন প্রণেতা, আপনারা ভিডিওতে দেখেছেন যে ওনার গাড়ি থেকে একজন ব্যক্তি আপনার সেটা অস্ত্র, লাঠি বা রড এই টাইপের কিছু একটা লম্বা, হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায়নি, বাট সেটা দেশীয় অস্ত্র, এটা পরিষ্কার, সেটা নিয়ে বের হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে পিটিয়ে কয়েকজনকে রক্তাক্ত করেছে। একজনের মাথা ফেটে গেছে, একজনের পায়ের গোড়ালির পাশে অনেকটা ক্ষত, মানে একবারে কেটে দিয়ে, মানে এটা কী বলবো আসলে। তো যাই হোক, এই যে ঘটনা, মানে যিনি রাষ্ট্রের আইন তৈরি করেন বা আইন প্রণয়ন করেন, এরকম একজন ব্যক্তির গাড়িতে যদি ধরেন যে এরকম অস্ত্র বলেন বা দেশীয় লাঠি বলেন, রড বলেন, এগুলো থাকে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আপনি কিন্তু আইনের লোক, আইন তৈরি করেন। আরেকটা বিষয় দেখেন, মানে তিনি নিজেই নিজের সাথে দ্বিচারিতা করেছেন। তিনি বললেন যে গণ অধিকারের 2 জন ছাড়া আর কোনো নেতাকর্মী নাই। তো গণ অধিকার যদি লোকে না থাকে, তাহলে গণ অধিকার তার উপরে হামলা কেন করলো? ভাই, গণ অধিকার তো 2 জন ছিল, তারা বিএনপিতে বলে চলে গেছে আপনার কথা অনুযায়ী, তার মানে এখন গণ অধিকার নাই। আবার আপনি অভিযোগ করলেন যে গণ অধিকার আমার উপরে হামলা চালিয়েছে। বিষয়টা সেরকম না ফারুক হাসান, যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনাদের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছিল, তার মানে বিষয়টা পরিষ্কার, নেতাকর্মী আছে কি নাই তা ওনাদের এটাই বলছি, এটা তার কথার পরিপ্রেক্ষিতে বলছি। এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি মিটিং করব, মিছিল করব, হ্যাঁ, কিন্তু তারও তো গণতান্ত্রিক অধিকার, তিনিও তো সরকারের সেই রাস্তা হামলা করা, না না না, সেই রাস্তা তো তিনি ব্যবহার করতে পারেন। আমি তার যাওয়াটাকে নেতিবাচকভাবে বলছি না, তিনি অবশ্যই যাবেন, রাস্তা তো সবার, প্রত্যেকটা নাগরিকের জন্য। কিন্তু যাওয়ার পথে এই যে তাদের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত করেছে, একজনের পায়ের গোড়ালির উপরে অনেকটা কেটে গেছে, একজনের মাথা ফেটে আহত, এখন কিন্তু তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে। আমি যদি প্রশ্ন করি যে জামাত ইসলাম বা আমির হামজা সাহেবের সাথে যারা ছিলেন তারা কয়জন আহত হয়েছে, তারা যে বলছে আমরা পাল্টা আক্রমণ করেছি, তাহলে নিশ্চয়ই তাদের কেউ না কেউ আহত হওয়ার কথা। তাদের তো একজন আহত আমরা এখন পর্যন্ত দেখি নাই, বা কেউ এখনো হাসপাতালে ভর্তি হয় নাই। ওনাদের কাছ থেকে পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে 10 থেকে 12 জন ওনাদের, ওই তারা কথাই আমরা দেখি নাই তো। তারা হয়তো তাদের পাল্টা ধরেন যে সেফ জোনে থাকার জন্য কিংবা ধরেন যে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা এই ধরনের বক্তব্য দিতে পারে। আপনাদের যে কর্মী আহত হয়েছেন তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে? তারা স্টিল নাও ঢাকা মেডিকেলে ভর্তি, হ্যাঁ, এখনো। আপনারা যে গণমাধ্যমে দেখতে পাচ্ছেন তারা মেডিকেলে ভর্তি আছে, এবং এটা তো তাদের ট্রিটমেন্ট চলমান, শেষ না হলে তো এখনই বলতে পারছি না। একজনের পায়ের বললাম না অনেকটা গোড়ালি কেটে দিয়েছে তারা, একজনের মাথা ফেটে গেছে, আরও 8-10 জন আহত, তারা ওই কুষ্টিয়ার বিভিন্ন ক্লিনিকে তারা কিন্তু এখনো ট্রিটমেন্ট নিচ্ছে। তারপরে আমরা মামলা করেছি, মামলা মানে আপনার ওই থানায় দেওয়ার জন্য মামলা দেওয়ার জন্য আমরা আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছে, তো মামলা নিতেও গরিমসি। এটা তো আসলে কখনোই হতে পারে না। আমরা পুলিশকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত আপনারা তদন্ত করে সত্যিকার অর্থে যারা হামলা চালিয়েছে, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু সেখানে গরিমসি করার মধ্যে দিয়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন আমাদের সঙ্গে আছেন, প্রচার সম্পাদক এবং আইনজীবী সুপ্রিম কোর্ট। আশরাফ জালাল খান মনন, যে কথা বলছিলাম যে মবের আসছে আপনার কাছে, মব সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আসলো কিনা, এই প্রশ্নই রেখেছিলাম ফারুক হাসানের কাছে। গণ অধিকার পরিষদের সঙ্গে যে জামাত শিবিরের যে ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি সেটাও জানেন কুষ্টিয়াতে, একটু বলবেন যে আজকেই দেখলাম রুহুল কবির রিজভী সাহেব বললেন যে মব কালচারের মাত্রা অনেকটাই কমে গেছে। আসলে তাহলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে তাহলে কি? ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি দেখুন 5ই আগস্টের পরে, বেসিক্যালি 5ই আগস্টের পরে আমরা মব কালচারটাকে আমরা দেখেছি যে মবক্রেসি কীভাবে হয়, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে শাসন ব্যবস্থার যদি স্ট্রং কোনো না থাকে, কন্ট্রোল না থাকে ওভার দ্য গভর্নমেন্ট, তখন সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। তো
সেই 5 আগস্টের পর থেকে আমরা যদি আজকের দিন পর্যন্ত দেখি, ডেফিনেটলি গত 6 মাসে কিন্তু মবক্রেসি সেরকমভাবে কিন্তু খুব বেশি হয় নাই। আমরা যে বলছি না যে হচ্ছে না তা না, ডেফিনেটলি হচ্ছে। কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় সামাল দেওয়া যাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে এই মবক্রেসিটা কেন হয়, আগে এটা বুঝতে হবে। যেই দলের মধ্যে চেইন অফ কমান্ড থাকে না, যে দলের মধ্যে একটা দল, তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন থাকে না, তাদের মধ্যে কোনো সিস্টেমেটিক্যালি কোনো তাদের প্রক্রিয়াগতভাবে তারা দলীয় শাসনের মধ্যেও থাকে না, যখন যে যার মতো করে আসে, যে যার মতো, সেখানে যে মবক্রেসি হয়। ভাই যেটা বললেন যে ওনাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, জামাত বেসিক্যালি রাজনীতিতে করে আসলে সন্ত্রাসী পন্থায়। আপনি যদি 2001 সাল 2, 3, 4, 5 সময়গুলো দেখেন, কিংবা পরবর্তীতে যখন বিএনপির সাথে জামাত জোট সরকারে এসেছিল, আপনি যদি দেখেন, তখনও কিন্তু শিবির এভাবে করেই অত্যাচার করেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জামাত শিবির বেসিক্যালি এই ধরনের মবক্রেসিতে কিন্তু অভ্যস্ত ছিল দীর্ঘদিন, কিন্তু 17 বছর আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু এখন আবার তাদেরকে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে। এই শক্তিটা তারা কোথায় পেল? এটা তারা আস্তে আস্তে সংগঠিত হয়েছে। আমার কাছে মনে হয় বর্তমান সরকারের ডেফিনেটলি উচিত এই মবক্রেসিকে বন্ধ করার জন্য জামাত শিবির যে এই ধরনের যারা উস্কানি দেয়, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা। কিন্তু এই একই রকম কথা তো আসলে আমরা জামাতের পক্ষ থেকেও বলতে শুনি, যারা আসলে জামাতের উচ্চ পর্যায়ের নেতা যারা আছেন, তারা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে কোনো বিশৃঙ্খলা করানো যাবে না। তাহলে তারা কি বিষয়গুলো সম্পর্কে অবগত নন? অর্থাৎ তৃণমূলে যে ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো কি জামাতের উচ্চ পর্যায়ে যে নেতারা আছেন আমি এখানে তারা কি খুব জানেন একটা না? টেকনিক্যাল পয়েন্টে কথা বলি। দেখেন না, 17 বছর পর্যন্ত, মানে বিগত 17 বছর, বিশেষ করে 15 বছর 5 মাস, 5 আগস্ট পর্যন্ত শয়তান ছিল ঘরের ভিতরে। দ্যাট মিনস আওয়ামী লীগ। এই আওয়ামী লীগগুলো তো এখন বের হয়েছে। এই আমাদের দেশ থেকে তো এই আওয়ামী লীগের যে সমর্থকরা ছিল, তারা তো সবাই হাসিনার মতো ভারতে পলায় যেতে পারে নাই, কিংবা দেশের পৃথিবীর অন্য কোনো দেশে যেতে পারে নাই। এরাই জামাত শিবির, বিএনপিতে তো ঢোকার সুযোগ নাই, কারণ বিএনপি একটা সিস্টেমেটিক পলিটিক্যাল টিম। এখানে তো আপনার সামান্য একজন অন্য কোনো জায়গা থেকেও যদি এসে একটা যে নিয়োগ পায়, সেখান দিয়ে পর্যন্ত আন্দোলন শুরু হয়ে যায় বিএনপিতে। একজন প্রসিকিউশনের জন্য নিয়োগ পায়, যে আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু যেখানে জামাত কিংবা অন্যান্য নতুন রাজনৈতিক দল, কিংবা আমাদের সাথে অভিজ্ঞ, আমাদের সাথে অ্যালাইন করা যেসব রাজনৈতিক দল, তাদের এরকম চেইন অফ কমান্ড যখন না থাকে, তখন এই আওয়ামী লীগ তাদের মাঝে ঢুকে যে এই মবক্রেসিটা সৃষ্টি করতেছে, শুধুমাত্র একটি কারণে, সরকারকে প্রশ্নবিদ্ধ করা। পরিষ্কার। আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা আরেকজন অতিথির কাছে যাব। সেটি হচ্ছে যে 15ই আগস্টকে কেন্দ্র করে আমরা দেখেছি ধানমন্ডিতে প্রচুর বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে, পুলিশ সামনে দাঁড়িয়েছিল। একটা জটিলতার পর তারপর পুলিশের কাছে আসলে পুরো বিষয়টি গেছে। তাহলে ওগুলো আবার কারা করছে? জামাত শিবির চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে জামাত শিবিরের মাধ্যমে হোক, নিজেদের মাধ্যমে হোক, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য। আপনি বলছেন যে আওয়ামী লীগ নিজেরাও ঝামেলা করছে, আওয়ামী লীগ জামাতের ভিতরে ঢুকেও ঝামেলা করছে। আমি আপনাদেরকে আবার বলছি জনগণের উদ্দেশ্যে, যেখানে 17 বছরে জামাত শিবিরকে আমি কিন্তু জামাতকে প্রোটেকশন দিচ্ছি না, আমি বলতে যাচ্ছি জামাতের ওরা তো গুপ্ত ছিল বেসিক্যালি, তারা তো তাদের নিজেদের পরিচয় দেয় নাই বলে আমরা তো তাদের জানি না যে তাদের কোন ইউনিটি, কোন নেতা, জামাতের কোন নেতা, মহানগরের কোন নেতা, শিবিরের কোন নেতা। আওয়ামী লীগ এটাকে একটা শেল্টার হিসেবে নিচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন ছোটখাটো যারা নেতাকর্মী ছিল তৃণমূলের, তারা এদের মধ্যে ঢুকে বিভিন্ন মবক্রেসির সাথে অ্যাটাক হয়ে যায়, যাতে করে বাংলাদেশের আশরাফুল খান মনন, হয়ে যায়। একটি প্রশ্ন আপনার কাছে রেখে যাই। আপনি চিন্তা করেন যে আসলে 17 বছর একটা লম্বা সময়। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা 17 বছর আওয়ামী লীগের দল বা তাদের সমর্থন দিয়েছে, তারা সবাই কিন্তু সরব, তারা সবাই বাইরে ছিল, পূর্ণ শক্তি নিয়ে তারা সবসময় মাঠে ছিল, তারা দলের সাথে সহযোগিতা করেছে। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আমি আপনার কাছে উত্তরটা নিব। কিন্তু আসলে লুকিয়ে থেকে তৃণমূলের নেতাকর্মীরা এখন অন্য দলে যোগ দেওয়ার সেই সুযোগটা আছে কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব। আমরা একটু ব্যারিস্টার ওমর ফারুক আপনার কাছে আসতে চাই। যে ঘটনা এখন আসলে বাংলাদেশে ঘটছে, একজন আইনজীবীর দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে মব কালচারের যে উত্থান হলো, কখন কোথা থেকে হলো তা তো আমরা ধারণা করতে পারি। এখন কেন আসলে এই জটিলতাকে কমানো যাচ্ছে না? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আদৌ হলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে তো মবটা ডিফাইন করতে হবে, আর ব্যারোমিটার কি সেটা ডিফাইন করতে হবে। 17 বছরে যে মব হয়েছে সেটার সাথে এখন তুলনা করতে হবে। মব কিন্তু বহু আগ থেকেই কিন্তু এটা চালু হয়েছে। গণধোলাই বলেন, নারায়ণগঞ্জের একটা মাকে পাগলি বলে বা কিছু বলে হত্যা করা বলেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ ঘটেছে। 17 বছরে তো বিএনপি আর জামাত বলে যে মব হয়েছে, যাকেই ধরা হতো মেরে রক্তাক্ত করে থানায় দিত, থানায় মামলা নিত না, বরঞ্চ তাকে আসামি করে রাখতো, হসপিটালে অ্যাক্সেস পেত না। এই ফারুকরাও কিন্তু ওনারা আন্দোলন করতে গিয়ে হসপিটালে অ্যাক্সেস পায় নাই। আমি গণস্বাস্থ্য কেন্দ্রে একবার ওনাদের দেখতে গেছি, তাও লুকিয়ে চিকিৎসা দিয়েছে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ সাহেব ডক্টর, ওনাকে শ্রদ্ধা পরিচালনা করি। এখন মবটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। যেই সরকার যখন ক্ষমতায় থাকে, ওই সরকারের এই ছাত্র সংগঠনগুলো ফলোয়িং মর্নিংয়ে সরকার গঠনের সাথে সাথে সব দখল করে নেয়, এবং দখল করে এই মব টাইপ করে যারা তার বিরোধী মত তাদেরকে বিতাড়িত করে। এটা ভাইস ভার্সা। আপনি যদি ব্যারোমিটারে আসি যে এটা আপনি এখন যেটা দেখছেন চলমান আছে, কিন্তু আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করেন, আমি বলছি যে আপনি দুইটা যুগের সাথে কম্পেয়ার করেন, আমরা আস্তে আস্তে কিন্তু এটার থেকে বেরিয়ে আসছি। তবে আমি যেটি বলি, এটি কোনো অবস্থায় কাম্য না। ফৌজদারি অপরাধ, আপনার কোনো রাইট নেই। আমি যদি আপনার থ্রেটের কোনো কারণ হই, আপনার কিন্তু একটা প্রসিজিয়ার আছে, রুল অফ লয়ের একটা প্রসিজিয়ার আছে। আপনি থানায় যাবেন, থানায় মামলা না নিলে কোর্টে যাবেন। যদিও আমাদের এই থানা কোর্ট এগুলো ঠিকমতো ফাংশন করে না, না করলেও এখনও পর্যন্ত তো এই সিস্টেমটা আছে। আপনাকে আমাদের
প্রেজেন্ট লয়ে সারা পৃথিবীর ইউনিভার্সাল ডিক্লারেশনে কারো কোনো রাইট নাই জি। যে আমাকে রক্তাক্ত করা, আমাকে আহত করা। ওই যে একটা যে সবচেয়ে বড় এই যে আমাদের সিগনেচার ইমোশন একটা শব্দ আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন দলের বিভিন্ন ইমোশনাল টাচ আছে, কারো বেগম খালেদা জিয়ার প্রতি, কারো জিয়াউর রহমানের প্রতি, কারো বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি। জি, জি। তো আমি বলে যাচ্ছি, আমরা কিন্তু এই কাউকে আমরা টলারেট করি না। আমাদের ইমোশনাল যে সিগনেচার ইমোশনাল যে শব্দটি, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মত, ইভেন শাহজালালের মাজারের প্রতি যার শ্রদ্ধা ভালোবাসা, ইভেন অন্যান্য ওই যে ফকির মাজার কি আছে না, পাগলা মসজিদ ভালোবাসা, এগুলো আমরা যারা এই ভালোবাসার বিরুদ্ধে আমরা বল প্রয়োগ করে আমরা তাদেরকে দমাতে চাই। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হলে সমন্বিত প্রয়াস দরকার, অর্থাৎ পলিটিক্যাল অ্যাওয়ারনেস দরকার। যেই পলিটিক্যাল পার্টিগুলো সোচ্চার রাজনীতিতে এবং রুল অফ লয়ের কথা বলে, তাদের সোচ্চার হতে হবে। কিন্তু আমার বিস্ময় লাগে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত থাকি। এই হাঙ্গামার রাজনীতি উপমহাদেশে সবচেয়ে বেশি, এই হাঙ্গামার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকি, আমরা বেসিক নিড নিয়ে কথা বলছি না। সুতরাং আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এই মব শব্দটি এই গত 2 বছর এত বেশি পপুলার করা হয়েছে, নানাবিধ কারণে পপুলার করা হয়েছে। আমি তো মনে করি এটা পপুলার করা হয়েছে পাবলিক যখন অলিগার্কদের ধরা শুরু করেছে, তখন অলিগার্কদের একটা বন্দোবস্ত, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই মব শব্দটা আমাদের জাতির উপর চাপিয়ে দিয়েছে, এবং চাপিয়ে দিয়ে তখন পাবলিক এমন এক অবস্থায় গেছে, তখন আর তার যদি দেখে একটা বড় অলিগার্ক তার পাশ দিয়ে হেঁটে যায়, তখন ভয়ে সে কিছু করে না। এটাকে মিনিমাইজ করতে হবে, মাঝামাঝি আনতে হবে। অর্থাৎ পাবলিকের যে একটা ডিউটি টুয়ার্ডস দ্য নেশন, যে আমি একজন খারাপ লোক আমার কাছ দিয়ে যাচ্ছে, আমি অ্যাটলিস্ট থানায় বলবো আমার খারাপ লোক একজন দিয়ে যাচ্ছে। মবটাকে আমরা ডিফাইন করতে হবে ফার্স্ট, ডিফাইন করে আমরা তখন ওইদিকে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, নতুন বাংলাদেশ দেখছেন। একটা বিরতির পর আলোচনায় ফিরবো। চাইলে প্রশ্ন রাখতে পারেন, সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আর একবার আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। 3 জন অতিথি নিয়ে আমাদের আজকের আয়োজন। বিষয় ঠিক করেছি মব সন্ত্রাসের রাজনীতি। আশরাফ জালাল খান মনন, যে বিষয়ে আপনার কাছে কথা বলতে চাই, দীর্ঘদিনের মব কালচারের বিরুদ্ধে বিএনপি এখন বেশ সরব, তারা কথাও বলছে, এবং ছাত্রদলের বিরুদ্ধে যদিও বারবার ক্যাম্পাসে হামলা, সংঘর্ষ, মব এসবের অভিযোগ ওঠে, তাহলে বিএনপি রাজনৈতিকভাবে সেই সবের দায় নেবে কিনা, এই কারণে এই প্রশ্ন করছি। দেখেন, আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনারও কিন্তু একটা 2 রকম অভিযোগ আছে। হ্যাঁ, যে প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনিও এক ধরনের ছাত্রকে আটকে রেখেছেন এবং নানা রকম ঘটনা ঘটেছে। আসলে সরকার অবগত কিনা যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে? আগের আলোচনায় আপনি যেটা বললেন যে ছাত্র বা 24-এর পর থেকে এই ঘটনাগুলো আসলে বাড়তে শুরু করেছে, এবং এগুলো সম্পর্কে সরকার কতখানি অবগত, এখন ক্ষমতা নেবার পর কোন দিকে সরকার হাঁটতে চায়? জি, ধন্যবাদ। আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে বিশেষ করে আমাদের দেশের যে ছাত্ররা যে গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারা কিন্তু যার যার ঘরে ফিরে গেল। আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যারা ছিল, তারা কিন্তু ওই ক্ষমতার লোভে তারা কিন্তু সেই আলোচনাতে গেল না। বাট হ্যাঁ, যারা কাজ করেছে, নাহিদ, হাসনাত, সার্জিস, তারা তো যে সরকারের সাথে মিলে সবাইকে নিয়ে একটা কাজ করার চেষ্টা করলো। সেখান থেকে আমরা একটা নেগেটিভ জিনিস কিন্তু আমরা পেলাম, সেটা হচ্ছে ছাত্রদের কিছু উশৃঙ্খলতা। বেশ কিছু উশৃঙ্খল ছাত্র কিন্তু আলটিমেটলি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মব কালচার একটা সৃষ্টি করা শুরু করলো। কিছু একটা হলেই তাকে যে আক্রমণ করে দিল। আপনি দেখবেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান, উনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা বলেছিলেন। আপনি দেখেন জামাত সেখানে যতটা না রিয়েক্ট করলো, তার থেকে অনেক বেশি রিয়েক্ট করলো কিন্তু ছাত্ররা। সেটা উনিও একজন মব কালচারের শিকার হয়েছিলেন। উনি রানিং সংসদ সদস্য। গতকাল উনি কিশোরগঞ্জের বক্তব্য দিলেন, কিশোরগঞ্জের জন্য উনি একটা ব্রিজ চাইলেন। আমি কথাটা বলতে চাচ্ছি এরকম, এই স্টুডেন্টরা মানে কিংবা যারা ভিন্ন পথের এই স্টুডেন্টরা যারা এই মব কালচারের সাথে ধীরে ধীরে জড়িয়ে গেছে, ভিন্ন পথ বলতে তারা তো দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা মনে করছে যে কিছু হলেই সরকার নামিয়ে ফেলা যাবে। তারা মনে করছে না যে এখানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আছে। তারা মনে করতেছে এটা একটা মোয়া খেলার মতো। ব্যাপারটা তো আসলে তা না। একটা দেশের রাজনীতি তার সাথে নির্ভর করে দেশের সমস্ত যোগ্য মানুষদের একসাথে হওয়া। একটা গণতান্ত্রিক উপায় এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আপনি দেখেন বিএনপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমি কিন্তু ডে বাই ডে যথেষ্ট কন্ট্রোলে রেখেছি। কিছু ঘটনা যে ঘটছে না তা না, 1-2টা ঘটনা ঘটছে। প্রশাসনের দায়িত্ব সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। বাট আমাদের দলীয়গতভাবে আমাদের ছাত্র দলের অসংখ্য ছেলে, এমনকি বিভিন্ন ইলেকশনগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে আমরা দেখেছি ছাত্র শিবির এবং বেশ কিছু ছাত্র যারা বিভিন্ন বর্তমান অন্যান্য ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে আছে, এনসিপি থেকে বিভিন্ন ছাত্রদের ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে আছে, তারা কিন্তু নানানভাবে মব সৃষ্টির সাথে জড়িত এবং এটার সুযোগটাই নিচ্ছে। বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, এখন যদি এনসিপি নিজেদেরকে শুধরেও নেয়, এখন যদি শিবির নিজেকে শুধরেও নেয়, আমার কাছে মনে হচ্ছে এখনো ওই পরিমাণ ছাত্রলীগের কর্মীরা আছে যাদের নাম আমরা জানি না, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তারা মব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের যে কোনো একটি ঘটনাকে তারা বড় পরিক্রমায় দেওয়ার চেষ্টা করবে। এই কারণে আমার মনে হয় আমাদের যারা বর্তমানে সরকার আছেন, বিরোধী দল আছেন, সকল রাজনৈতিক শীর্ষ নেতাদের
নিয়ে এই বিষয়ে অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে বলে আমি ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, যে বিষয় নিয়ে আসলে আমরা এখন কথা বলছি, যে ঢাবিতে প্রত্যক্ষকে অবরুদ্ধ করা এবং বের করা নিয়ে ছাত্র শিবির ছাত্র দলের মারামারির ঘটনাটি ঘটলো, এখানে দুই রকমের অভিযোগই পাওয়া গেছে। আপনাদের ছাত্রছাত্রী বা আপনাদের দলে সংযুক্ত আছেন এমন কেউ ঢাবিতে আছেন কিনা, এই ঘটনার বিস্তারিত তথ্য পেয়েছেন কিনা, যে কি ঘটনা ঘটেছিল আসলে সেখানে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, এই যে মব কালচার, মানে আপনারা বারবার বলার চেষ্টা করছেন, এখানে দুই আলোচক তারাও বলেছে, আপনিও বলছেন বারবার। আচ্ছা, মবটা কালচার হয় কিভাবে? এটা তো কোনো কালচার না। একই ঘটনা যখন বারবার ঘটে, দীর্ঘদিন ধরে আমাদের যে চর্চা, যে প্র্যাকটিস, এটাকে আমরা কালচার বলি, সংস্কৃতি বলি। তো মব তো কোনো আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস না, চর্চা না, এটা কালচার হতে পারে না। মব হচ্ছে একটা কালচারের পথে কিনা সেই প্রশ্নই করব। মব হচ্ছে একটা অবৈধ কাজ, ইলিগাল অ্যাক্টিভিটি। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী এটা একটা ফৌজদারি অপরাধ। যেই বা যারা মবের সাথে যুক্ত করেছে বা করবে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে FR হলে সম্ভবত এই ঘটনাটি ঘটেছে। সেখানে প্রক্টর সহ, মানে যে অভিযোগটা ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে, যে ছাত্র দল এবং প্রশাসন মিলে বোধহয় শিবিরের কয়েকজনকে আটকে বা একজনকে নির্যাতন করছে ইত্যাদি, এরকম আর কি। তো যাই হোক, আমি আসলে ঘটনার ভিতরে ঢুকতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে মব যারা করবে, সেটা যে দলেরই হোক। আমরা একই সাথে দেখলাম সাভারের গণ ইউনিভার্সিটিতে, সেখানে এক দম্পতিকে কিছু শৃঙ্খল শিক্ষার্থী গিয়ে প্রহার করেছে। পরে জানা গেছে যে তারা বিবাহিত দম্পতি। কি অভিযোগ? যে তারা বিয়ে করে নাই, লিভিং টুগেদার করছে। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, আমরা একদিকে আইনের শাসন চাই, আইনের শাসনের বাংলাদেশ চাই। যদি আপনি আইনের শাসন চেয়ে থাকেন, ধরে নিলাম আমার সামনে একজন অপরাধ করছে, কিন্তু আইন আমাকে অথরিটি দেয় নাই যে আমি গিয়ে তাকে এখানে পাল্টা আক্রমণ করব, কিংবা তাকে গিয়ে ওখানে ধরেন যে একটা আইন বিরোধী কর্মকাণ্ডে মানে আমি ইনভলভ হয়ে যাব। সে অপরাধ করলেও নির্দিষ্ট প্রসিডিউর মেনে আমার আইনের দ্বারস্থ হতে হবে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, পুলিশকে জানান, প্রশাসনকে জানান। তাহলে যেটা ওই যে বললাম যে 15ই আগস্টের দিন ধানমন্ডিতে এই যে যারা এই যে ধানমন্ডি 32-এ গিয়ে মারপিট করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করা দরকার। আপনাকে কে দায়িত্ব দিয়েছে মারপিট করার? সেখানে পুলিশ আছে, র্যাব আছে, অন্যান্য বাহিনী সদস্যরা আছে, তারা দেখবে। হ্যাঁ, এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ওখানে ডিপ্লয়েড, যারা ওখানে দায়িত্ব পালন করছে, তারা যদি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কোনো গাফলতি আমরা লক্ষ্য করি, আমরা প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারকে আহ্বান জানাতে পারি যে এদের মধ্যে ধরেন যে আপনার ওই পতিত স্বৈরাচারের দোষর আছে, তারা দেখেও এগুলো না দেখার ভান করছে, গ্রেফতার করছেন ইত্যাদি। এই প্রশ্নগুলো আমরা করতে পারি। আপনি কি সেই ঘটনার কোনো ভিডিও ফুটেজ বা ছবি এগুলো দেখেছেন? হ্যাঁ, অফকোর্স দেখেছি। কয়েকজনকে মানে মারপিট করা হয়েছে। এই মারপিট সদস্যরা কিন্তু আশেপাশেই ছিল। আমি সেটাই বলেছি বাবা। এখন ধরেন সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা হোয়াট এভার, মানে আমাকে তো কেউ অথরিটি দেয় না যে ছাত্রলীগ পিটানো। এখন হ্যাঁ, গণ অভ্যুত্থানের সময় আমাদের একটা পরিস্থিতি ছিল, প্রেক্ষাপট ছিল, আমরা ওই সময় অনেক কিছু করেছি। এখন একটা নির্দিষ্ট প্রসিডিউরাল সিস্টেমে আমরা প্রবেশ করেছি, গণতান্ত্রিক সিস্টেমে আমরা প্রবেশ করেছি। নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে সরকার আসছে, দেশে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবই আছে। এখন এখানে কেউ যদি আইন বিরোধী কর্মকাণ্ড করে, আমরা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর গাফলতি আমরা লক্ষ্য করছি না, স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে চালাতে পারছেন, আমরা কিন্তু অভিযোগ তুলছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করেন, চেঞ্জ করেন, তারপরেও আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয়। কিন্তু এই ধরেন যে আমি একটা ঠুনকো অজুহাতে আইন নিজের হাতে তুলে নেব, আমার মতো করে মব তৈরি করবো, এগুলো তো কোনোভাবে মানে আমাদের দেশের জন্য মানে ভালো কিছু বয়ে আনবে না, অন্তরায়। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ওমর ফারুক, যে প্রশ্ন আপনাকে করতে চাই, ঢাবিতে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ প্রভোস্টকে দীর্ঘ সময় কার্যালয়ে আটকে রাখা হলো, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এইসব ঘটনার মধ্যে কোনো কাজ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে কিনা? প্রশ্ন এক। সংযুক্ত প্রশ্ন, তরুণদের কথা বলছিলেন আপনার সহ আলোচকরা, যে তরুণরা যে সংস্কৃতিতে ঢুকে গেছে সেখান থেকে তারা আসলে ফিরতে এখন চায় কিনা, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? জি ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরে বলি, কাউকে যদি অবরুদ্ধ করে তালা মেরে রাখা হয় ফৌজদারি অপরাধ, আবার যদি তালা ভেঙে কারো কক্ষে প্রবেশ করা হয় ফৌজদারি অপরাধ। আমি আরেকটু বাড়িয়ে বলি, আমি আপনার সাথে বলেছি প্রাইভেট লাইফ আমার থ্রেটে, অর্থাৎ আমার যেখানে আমি সবচেয়ে নিরাপদ থাকবো আমার কক্ষে, যদি সেই কক্ষ যদি কেউ তালা মারে, এটা তো সবচেয়ে বড় ধরনের একটা অপরাধ। আর শিক্ষকের ঘরে তালা, এটা নিয়ে আমাদের ভাবতে হবে, তালা মারার রিজন আমাদেরকে বের করতে হবে। যেই ছাত্রকে সে পড়ায়, ওরা যখন তালা মারে
তখন এটা বুঝতে হবে গলদ আছে। আমরা একদিকে তাকালে হবে না, ওই যে স্টোরি বিহাইন্ড স্টোরি, আমরা ওইদিকে কেউ যাচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটি আপনাকে এখানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে দায়ের ভিতরে আমরা কাউকে আনতে পারি না। অর্থাৎ ধরেন এখন ছাত্রদল একটা সরকারি দলের অঙ্গ সংগঠন, তার যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার যদি আমি করার সক্ষমতা না রাখি, আমি বিচার করার সব সক্ষমতা হারাবো এবং আমি অন্যদের বিচার করতে পারবো না। ভেরি অ্যাজ সিম্পল অ্যাজ। সবচেয়ে এখন ক্ষমতাশালী কে? ছাত্রদল। সেকেন্ড ক্ষমতাশালী কে? ছাত্র শিবির। থার্ড যারা সংসদে আছে, তাই তো? সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখে আসছি এই পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, এদেরকে দলীয়ভাবে দলীয় ব্যবহার করা হয় এবং তারা দলীয় আনুগত্যে এমন মজে যায় যে টপ মোস্টের থেকে বলতে শুনি আমি অমুক দল করে আসছি, আমি তমুক দল করে আসছি, যেটা ফ্যাসিজমের আমলে যেটা একদমই ফ্লারিশ হয়েছে, গর্ব করে বলা হতো, বড় করে বলা হতো। তো সেই জিনিস থেকে আমরা এখনও বের হতে পারছি না কেন? সেই জিনিস থেকে যতক্ষণ বের না হবেন, আপনি যে মবের কথা বলছেন, যদিও মব সম্পর্কে আমার অনেক অবজারভেশন আছে, এই মব দীর্ঘদিনের লালিত এবং এই মব সরকারি পৃষ্ঠপোষকতায়। আপনি পুলিশ দাঁড়িয়ে থাকবে, ব্যাটালিয়ন পুলিশ দাঁড়িয়ে থাকবে, সেখানে একজন আক্রান্ত হবে আমার সিটিজেন, সে একটা ফ্লাওয়ার দিতে গেছে, তার ওই যে আমি এই শব্দটা নতুন করে দেখলাম একটা লেখাতে, সিগনেচার ইমোশন, অর্থাৎ জিয়া রহমানের প্রতি ভালোবাসা উদাহরণ দিয়েছি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা উদাহরণ দিয়েছি, মাওলানা ভাসানীর প্রতি, মাজারের প্রতি। এই ভালোবাসার মানুষগুলো কিন্তু কোনো চাওয়া পাওয়ার বাইরে অটোমেটিক তৈরি হয়, গ্রামেগঞ্জে তৈরি হয়, পাগল হয়ে যায়, সম্পদ বিলিয়ে দেয়। তাদের যদি একজন ইন্ডিভিজুয়ালের যদি আপনি ফ্লাওয়ার দেওয়াকে কেন্দ্র করে আপনি তাকে যদি মেরে রক্তাক্ত করেন, এখন পুলিশ দাঁড়িয়ে থাকে, এগুলো রুল অফ ল এর ব্যাড ইন্ডেক্স। আমাদের দেশের রুল অফ ল আন্তর্জাতিকভাবে মনন জানবে যে একদম তলানিতে আছে। এবং কিছুদিন আগে আমাদের দেশে এরকম একটা ইন্ডেক্স ছিল, 173 দেশের ভিতর আমাদের নাম্বার হয়েছে 171। এইগুলো নিয়ে আমরা ভাবি না, অর্থাৎ আমরা লজ্জাও পাচ্ছি না। আমরা যে অবস্থায় আছি, পলিটিক্যাল পার্টিগুলোর একটু লজ্জা পাওয়া উচিত যে আমাদের ইন্ডেক্সটা কোথায়। সবারই আত্মশুদ্ধি হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ওমর ফারুক। আরেকটা বিরতি নিয়ে আসি আমরা, শেষ বিরতি। দর্শক, বিরতির পর ফিরছি আবারও আলোচনায়, থাকুন সঙ্গেই। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরও একবার আলোচনায় ফিরতে চাই। মূলত মব সন্ত্রাসের রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। ফারুক হাসান, গণ অধিকার পরিষদের উপর যে হামলার ঘটনা ঘটলো কুষ্টিয়াতে, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা আইনি সহায়তা নিচ্ছেন কিনা, সেটা মানে নিলে কি করলেন? ধন্যবাদ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আগেই বলেছি আমরা আইনের শাসন চাই। সুতরাং আমরা যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হই। তো এই ঘটনা ঘটার পরে আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং থানায় গিয়ে আমরা মামলা দেওয়ার জন্য পুলিশকে বলেছি মামলা নেওয়ার জন্য। বাট পুলিশ অনেক গড়িমসি করেছে, বিশেষ করে কুষ্টিয়া সদর থানা এবং কুষ্টিয়া জেলার যে এসপি, খুব সম্ভবত এরা দুইজনে আগে জামাত ইসলামের সাথে জড়িত ছিলেন বা জামাত ইসলাম করেছে, বিদায় তারা কোনোভাবেই মামলা নিতে চায় নাই। যেখানে ভিডিও ফুটেজ একাধিক গণমাধ্যমে আসছে যে পরিষ্কারভাবে একজন আইন প্রণেতার গাড়ি থেকে অস্ত্র কিংবা একটা রড বা এই টাইপের কিছু একটা বের করে আক্রমণ চালানো হয়েছে এবং নেওয়া হয়েছে না, তারা অভিযোগটা নিয়েছে, অভিযোগ নিয়েছে, এটা এজাহারভুক্ত হয় নাই। হ্যাঁ, আমরা অবশ্যই এটা মামলায় তো করার জন্য গিয়েছি আমরা, কিন্তু পুলিশের কাজ হচ্ছে মামলা নেওয়া, কিন্তু তারা কেন মামলা নিচ্ছে না? এখানে তো আমাদের সন্দেহের একটা জায়গা। তো তারা কি আসলে ওই শক্তের ভক্ত নরমের জম বিষয়টা এরকম নাকি যে উনি এমপির বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না উনি শত অপরাধ করলেও? তো এটা তো হতে পারে না। উনি দেখেন উনি একজন আলেম, সংস্কৃতি থেকে তো আমরা বের হয়ে এসেছি। হ্যাঁ, এটাই তো বলছি। একই সাথে উনি একজন আলেমদের আমরা সবসময় সম্মান করি, যাদের সাদা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে আছে এদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু উনি এর আগেও নারীদের নিয়ে নানা রকম কথা বলেছেন, বিশেষ করে ভারতের কোন এক নায়িকাকে নিয়ে ধরেন যে ধরনের কথা বলেছেন, এগুলো তো সভ্য সমাজে বলা যায় না, আমরা লজ্জিত হই। আবার আমাদের পার্লামেন্টেও একাধিক পার্লামেন্টারিয়ান নারী সদস্য যারা সংরক্ষিত, এদেরকে নিয়েও উনি অনেক বক্তব্য দিয়েছেন। এরপরেও আসলে জামাত ইসলাম তার বিষয়ে সিদ্ধান্ত কেন নেয় না আমি জানি না। জামাত ইসলামের উচিত ওনাকে মানসিক কোনো হাসপাতালে ভর্তি করে ওনার চিকিৎসার ব্যবস্থা করা, কারণ উনি তো মানসিকভাবে সুস্থ বলে আমি মনে করি না। কারণ একজন পার্লামেন্টারিয়ান যখন এরকম বক্তব্য দেয়, উনি আসলে অসুস্থ, ওনার চিকিৎসাও দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আশরাফ জালাল খান মনন, যে ঘটনা ঘটছে একের পর এক দেশে, আপনি একজন আইনজীবী, সেই সাথে আপনার এক ধরনের মতামত আছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, আপনি বেশ সরব রাজনীতি নিয়ে সোচ্চার, আপনি কথা বলেন। বাংলাদেশের আইন যেই জায়গাতে এখন আছে, মবকে একটা চিহ্নিত করা বা কতজন মানুষ মিলে কোনো একটা ঘটনা ঘটালে মব হতে পারে বা হওয়া, সরকারের সেই জায়গাগুলোতে এখন মনোযোগ দেওয়া উচিত কিনা? যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম শেষও করতে চাই, একই প্রশ্ন দিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে মবের যে সন্ত্রাস সেটা কমছে, অর্থাৎ রুহুল কবির রিজভী আজকে বলেছেন এক জনসভায়। সেক্ষেত্রে
আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন যে সরকার আসলেই অবগত কিনা, জনগণের সাথে যে জনসম্পৃক্ততা সরকারের তৈরি করবার কথা সেখানে কোনো ভাটা আছে কিনা? জি ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি, স্বৈরাচারের যে গত 17 বছরে যেটা ভঙ্গুর বাংলাদেশ রেখে গেছে, এটার পরে যে বাংলাদেশটা উঠে দাঁড়াচ্ছে, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকে একটা সঠিক নির্বাচন হয়েছে, এই পর্যন্ত আজকে গভর্নমেন্টের 180 দিন হয়েছে, এই পর্যায়ে যে এসেছে, আমি তাই আসলে আজকে বলতে চাই যে অনেক প্রবলেম কিন্তু গত 15.5 বছর পালতে পালতেই আমরা আসছি। তো এখন এগুলো সব কিছুই শেষ হবার পথে। ভাই যেটা বললেন আমি সেটার সাথে সম্পূর্ণ একমত। এই আমির হামজা একটা চরম পরিমাণে একদম বাজে মানুষ, কারণ উনি নিজেই একসময় শেখ হাসিনাকে মা বলছে, উনি নিজেই এখন জামাতের রাজনীতি করে, উনি ওনার নিজের পরিচয়টাই কখনো দেয় নাই। আমার কাছে মনে হয় তারা আমার কাছে অনেক রেসপেক্ট, অন্তত যে নিজেকে বলে যে আমি আওয়ামী লীগ করি, আমি তাকে অনেক রেসপেক্ট করি, অন্তত তাদের থেকে যে আগে আওয়ামী লীগ ছিল এখন জামাত করে, কিংবা এখন নিজেকে বিএনপি বলে পরিচয় দেয়, আমি তাদেরকে ঘৃণা করি। আর আমি যেটা বলতে চাচ্ছি, সরকার শুরুর একদম প্রথম দিকে খুবই স্পেসিফিক্যালি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিন্তু বলে দিয়েছিলেন যে মব কালচারকে ন। সুতরাং আমরা এখন মনে করছি এটাকে যদি আমরা মব না বলে কিংবা মব কালচার না বলে আমি যদি আক্রমণ বলি, পুরো ব্যাপারটাই হচ্ছে অন্যায় হয়েছে। এখানে ফৌজদারি কার্যবিধি এখানে আসবে এবং সরকার অবশ্যই, আমি অন্তত আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে অনুরোধ করব, ওনাদের সাথে যে অন্যায় হয়েছে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যখন অন্যায় হবে, সাথে সাথে রাষ্ট্র যেন অন্তত তাদের নিজেদের হাতের ক্ষমতাটা প্রয়োগ করার চেষ্টা করে। ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, একই প্রশ্ন আপনার কাছে। আপনি যে প্রশ্ন তুলেছিলেন যে মব আসলে কি, আমি কাকে মব বলবো, কোন ঘটনাকে মব বলবো, এই জায়গায় আমাদেরকে এখন আরও পড়াশোনা করা জরুরি কিনা? আইন বিভাগ থেকে শুরু করে সরকার, জনসাধারণ এবং শিক্ষার্থীরা, আপনার সহ আলোচকরা যেটা বললেন, সেই সব জায়গাতে আরও সচেতন হওয়া, কি করলে কি অপরাধ হতে পারে, সেই জায়গাগুলো আসলে চিন্তা করবার সময় এসেছে কিনা? জি ধন্যবাদ। ধরেন আমি ব্যক্তিগতভাবে মবকে বলি যে কোনো একজনের মত, পছন্দ, অপছন্দ, ভালো লাগা, না লাগা, এগুলাকে জোর করে দমন করা। অর্থাৎ আমার পছন্দ হয়নি তাই আমি 10 জনকে নিয়ে সেটিকে আমি দমাবো, আইন আমার হাতে নেব, এটি বলছি রুল অফ ল বেসিক, যেটা একদম বেসিকেও অ্যালাউ করে না। সবচেয়ে বড় যে জিনিসটি বাংলাদেশে, মানুষ অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী বা আইনের প্রতি অশ্রদ্ধা হয় এবং আস্থাহীন হয়, কারণ তারা মনে করে যে ওখানে গেলে তারা রেমেডি পাবে না। তখন রেমেডি অনেক সময় নিজের হাতে নেয়। সব ক্ষেত্রে আমি বলছি না, আমি সব ক্ষেত্রে বলছি না। আমি মনে করি আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো দমন করার জন্য আছে, সেখানে আনুগত্যের কেউ যাতে না নিয়োগ পায় বা আনুগত্য দেখিয়ে যাতে নিয়োগ না পায়, বা একদম দলীয় ফার্স্ট প্রায়োরিটি, ফ্রেশ ক্রাইটেরিয়া দলীয় বিবেচনায় যাতে না দেওয়া হয়। ইভেন সাংবিধানিক পোস্টগুলো যেগুলো উপরের লেভেলে থাকবে, নিচে নিয়ন্ত্রণ করবে, সেখানেও কিন্তু আমরা দেখি যে দলীয় আনুগত্যে যে যখন আসছে নিয়োগ দিয়ে এমন অবস্থা তৈরি করে, তখন আনুগত্যের রাজনীতিতে আর এগুলো কন্ট্রোল করা যায় না। তখন নিজের ওই যেই দলকে সে আনুগত্য প্রকাশ করে, সেই দলের কেউ যদি মব করে বা কাউকে আক্রান্ত করে বা কাউকে যদি জখম করে, তখন তার আর ওই সক্ষমতা থাকে না তাকে গ্রেপ্তার করার। সুতরাং আমি মনে করি প্রথম ক্রাইটেরিয়া হবে আমাদের আইন এবং আইনশৃঙ্খলা বাহিনীর, যে আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি মিনিমাম সঠিক পথে চলে, এগুলো আস্তে আস্তে কমবে, নচেত কমবে না। জি ধন্যবাদ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। যেই প্রত্যাশা আসলে আপনারা সব কথার শেষে করলেন, সেটা হচ্ছে বাংলাদেশের এই সংস্কৃতির পরিবর্তন হোক, মানুষ মানুষের পাশে দাঁড়াক। যেই দেশ আসলে আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীন করতে চাই,